8 মাসে বাংলাদেশে 2 ডজন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। দেশে এই যে এত সংখ্যক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হলো, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা একটা ব্যবসা। সেক্ষেত্রে এই বিষয়টাকে আপনি রাজনৈতিক দল করাটা এটা একটা ব্যবসা। কারো জন্য এটা ইবাদত, কারো জন্য এটা ব্যবসা। আমরা যদি এখানে খুব হার্ড টকে যাই তাহলে আপনিও তো বলতে পারেন আমারটা 1 নম্বর নিবন্ধিত রাজনৈতিক দল, আমারটা 2 নম্বর না হতে পারে, কিন্তু আলাদা রাজনৈতিক দল করেছে। আল্লাহ রাজনৈতিক দল করেছে, কারণ আমার সাথে মতের অমিল ছিল, নীতির অমিল ছিল। বুঝতে পেরেছি। আপনার চাকরি 7 বছর বাকি থাকতে, 7 না, আমার চাকরি 13 বছর বাকি ছিল। 13 বছর বাকি থাকতে। এবং আমরা জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতিতে যোগ দিয়েছিলেন, পরে আপনি আবার সেই দল অর্থাৎ বিএনপি ছেড়েছেন। প্রশ্ন হচ্ছে যে কি এমন ঘটলো যে দল ছেড়ে আপনি আলাদা দল করলেন? এবং এই জায়গায় আরেকটা প্রশ্ন যোগ করে রাখতে চাই যে আপনি এখন কি আবার নতুন করে বিএনপিতে ফিরতে চান বা ফিরতে আগ্রহী, বা যদি বিএনপি ডাকে আপনি কি বিএনপিতে ফিরবেন? আপনি কি বিএনপির হয়ে আসছেন না বিএনপি আপনাকে বলেছে? আমি একজন সাংবাদিক হিসেবে না না, আপনাকে ওই জন্য বলছি, আপনাকে কোনো কি প্রস্তাব দিয়েছে? না, আমার কাছে কোনো, আপনাকে তো আমার কাছে কোনো প্রস্তাব নাই। সুতরাং আমি বলেছি যদি বলি কোনো জিনিস বাংলাদেশে নাই, এবং আমি ইমানদার লোক হিসাবে আমি যদির উপর কোনো বিশ্বাস করি না, আমি বাস্তববাদী লোক। আমার সাথে অনেকগুলি বিষয় নিয়ে মতের অমিল ছিল। আমি একজন ক্যাপ্টেন হিসাবে তরুণ, আমার কয় বছর চাকরি ছিল? 4 বছর চাকরি ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সর্বপ্রথম বিদ্রোহ করি এবং বাংলাদেশের সর্বপ্রথম খেতাবদারি মুক্তিযুদ্ধ। আমার আগে কেউ খেতাব পায় নাই। যুদ্ধ চলাকালীন সময় আমি খেতাব পেয়েছি। আমার সাথে খেতাব পেয়েছিল লেফটেন্যান্ট আব্দুল গফতার হালদার। আমরা দুজনেই ৪র্থ বেঙ্গল রেজিমেন্টের অরিজিনাল লোক। আমাদের 2 জনের পূর্বে কেউ খেতাব পায় নাই। বাকি যতগুলি খেতাব পেয়েছে এগুলো হলো 1972 সালের মার্চ মাসে। 2 নম্বর হলো বাংলাদেশ সেনাবাহিনীর আমি 1st ব্রিগেড মেজর, প্রথম বিদ্রোহকারী, প্রথম খেতাবপ্রাপ্ত, বাংলাদেশ সেনাবাহিনীর 1st সাব সেক্টর কমান্ডার, বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম একজন প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ সেনাবাহিনীর 1st ব্রিগেড মেজর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে সরকার পরিচালনার আমার একটা দীর্ঘ অভিজ্ঞতা ছিল 5 বছরের। এরপরেও জনগণ বলে বাংলাদেশের সবচেয়ে সফল যোগাযোগ মন্ত্রী ছিলাম। বাংলাদেশের প্রত্যেক উপজেলা থেকে জেলা, জেলা থেকে ঢাকার সাথে রাস্তার যে সংযোগ, সেটা আমার সময় স্থাপিত হয়েছিল। কক্সবাজারে যান, এখন বলেন সমুদ্র সৈকত রোড বা মেরিন ড্রাইভ, এটা আমি শুরু করেছিলাম কাজ। পার্বত্য চট্টগ্রামে যে সমস্যা হয়েছিল, সেই সমস্যা কিন্তু অন্য কেউ সমাধান করতে পারে নাই। আমি ভারতের কাছে গিয়ে খুব কড়া কথা বলেছিলাম, তোমরা যদি চাকমাদেরকে রাখতে চাও রাখো সারা জীবনের জন্য, আর তারা যদি যাইতে চায় বিনা শর্তে যাইতে হবে। নিজের দেশের লোকদের সাথে কোনো এগ্রিমেন্ট হতে পারে না। এটা এগ্রিমেন্ট হয় একটা দেশের সাথে আরেকটা দেশের। তোমরা যদি ভারত এবং বাংলাদেশের মধ্যে এগ্রিমেন্ট করতে চাও যে আর কখনো বাংলাদেশের কোনো নাগরিককে তোমরা এখানে আশ্রয় দেবে না, যারা দুর্নীতিবাজ, সন্ত্রাসী বা বিভিন্ন কারণে বাংলাদেশ ত্যাগ করে গেছে তাদেরকে তোমরা আশ্রয় দেবে না, এই ধরনের যদি এগ্রিমেন্ট করতে চাও তোমাদের সাথে এগ্রিমেন্ট করতে রাজি আছি, তবে চাকমাদের সাথে কোনো এগ্রিমেন্ট হবে না। চাকমারা বিনা শর্তে 1000 সদস্য তারা ফিরে এসেছিল বাংলাদেশে আমার নেতৃত্বে, এবং বর্ডারে ত্রিপুরা গভর্নমেন্টের 3 জন মিনিস্টার ছিল। 3 জন মিনিস্টারের উপস্থিতিতে এই রিপেট্রেশন শুরু হয়েছিল। এছাড়াও আরাকান থেকে যখন রিফিউজিরা আসলো, এটার জন্য আমি নেগোশিয়েট করেছিলাম। এটা নেগোশিয়েট করার পরেই রোহিঙ্গারা তাদের নিজের দেশে ফিরে যায়। আমি নিজের কাজ ছাড়াও অন্যান্য মন্ত্রণালয়ের অনেকগুলি কাজ করেছি। যেমন আপনাকে বললাম, কোরিয়ান ভিজিট করা আমার কাজ ছিল না, কিন্তু যেহেতু আমি চট্টগ্রামের লোক, এটা পুরো দেশের জন্য একটা সম্পদ হবে, এই কাজটা আমি করেছিলাম। রোহিঙ্গা রিফিউজিদেরকে রিপেট্রেশনের দায়িত্ব আমি নিয়েছিলাম।
ওই সময় যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি কয়েকবার বার্মা সফর করেন, সমাধান হয় নাই। আমি একবারে গিয়ে সমাধান করে আসলাম, কর্নেল মোস্তফিজ সাহেব, আমি একবারে গিয়ে সমাধান করে আসছিলাম। এবং ওখানে যে অ্যাম্বাসাডার ছিল ফারুক, তার সামনে আমি বলেছিলাম প্রয়োজন বোধ তোমাদের সাথে যুদ্ধ হবে। আরাকান এটা চট্টগ্রামের একটা অংশ ছিল, আবার সেটাকে দখল করে নেব। এর উপায় হলো তোমরা তোমাদের লোকগুলিকে ফিরিয়ে নাও। তোমাদের লোকগুলির খাওয়ার ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা নাই, ঘরের ব্যবস্থা নেই। ওই জন্য আমরা UNHCR কে রিকোয়েস্ট করেছি। মিসেস ওগাটা নিউ ইয়র্ক থেকে ফ্লাই করে শুধু আমার সাথে দেখা করার জন্য আমার বাসায় এসেছিল, ছুটির দিন ছিল। মিসেস ওগাটা বলছিল যে যা যা সুযোগ সুবিধা দেওয়ার দরকার রিফিউজিদেরকে সেটা তারা ইউনাইটেড নেশন থেকে দেবে। আমি সেই ব্যবস্থাটাও করেছিলাম। এবং এরশাদের সময় যে সমস্ত রাস্তাঘাটগুলি নিয়ে সমস্যা হয়েছিল ভারতের সাথে, চায়নার সাথে, এগুলি এক একজনে প্রথমে টেন্ডারে পেয়ে 2বার 3বার বিক্রি করেছে। আমি সেইগুলি বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করে সমাধান করেছিলাম। আমার অতীত যে অভিজ্ঞতা সেটা কাজে লাগিয়ে বাংলাদেশের জন্য যা যা করার দরকার সেটা করেছে। আমার সময়ে আমি গর্ব করে বলতে পারি রোড অ্যান্ড হাইওয়েসে কোনো দুর্নীতি ছিল না। অন্য মন্ত্রণালয় বা মন্ত্রী সম্বন্ধে আমি বলতে পারবো না। তবে এটা জানি 6 জন মন্ত্রীর দুর্নীতির ব্যাপারে আওয়ামী লীগ সরকার 96-এর জুন মাস বা অথবা মে মাসের দিকে সংসদে ডকুমেন্ট দাখিল করেছিল। বেশি না, 5 জন বা 6 জন। তখন আর দুর্নীতির পরিমাণ কি বা ছিল, হয়তো 25-30 কোটি টাকা ছিল। এখন তো হচ্ছে লক্ষ হাজার কোটি টাকায়। এখন তো আপনি জানেন যে বাংলাদেশ থেকে প্রায় 14 লক্ষ হাজার কোটি টাকা নাই, 14 লক্ষ হাজার কোটি টাকা চুরি হোক, পাচার হোক, যেভাবে হোক বাংলাদেশ থেকে চলে গেছে। এটার মূল নায়ক হচ্ছে শেখ হাসিনা এবং তার সরকার, আওয়ামী লীগের লোকেরা এবং দুর্নীতিবাজ কিছু ব্যবসায়ীরা, যারা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় থাকার জন্য সুযোগ সুবিধা করেছে এবং তারাও দেশের সম্পদ লুটতরাজ করেছে। এবং তার পরিবারেরও কিছু সদস্য যারা সরাসরি সরকারের, তার পরিবারের সদস্যরা সবাই জড়িত এবং ভারত এতে সাহায্য করেছে। আজকে সব গুন্ডারা, পান্ডারা, দুর্নীতিবাজারা, টাকা পাচারকারীরা, মানুষের রক্ত চোষারা ভারতে আশ্রয় নিয়েছে। তো ভারত যদি বলে তারা আমাদের বন্ধু, তাহলে এই ধরনের চোরদেরকে তোমরা কেন আশ্রয় দিচ্ছ? তাদেরকে বাংলাদেশের কাছে হস্তান্তর করো। তোমরা কথায় বলবে, স্টেটমেন্ট দিয়ে বলবে বাংলাদেশের সাথে আমরা ভালো সম্পর্ক চাই, বাংলাদেশ আমাদের বন্ধু, বাংলাদেশ আমাদের প্রতিবেশী, আর আমাদের চোর, বাটপার, বদমাশ যারা জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, 14 বছর শোষণ করেছে, গণতন্ত্র হত্যা করেছে, তাদেরকে তোমরা আশ্রয় দিচ্ছ। তোমরা আমাদের কিভাবে বন্ধু হতে পারো? ভারত কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না।